পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জেলা। পঞ্চগড় হিমালয়ের একদম পাদদেশে অবস্থিত হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। বাংলাদেশের একমাত্র পঞ্চগড় থেকে অক্টোবর ও নভেম্বর মাসে পৃথিবীর তৃতীয় উচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পঞ্চগড় ভ্রমণের পর্যটকদের আনন্দ আরও অনেক বাড়িয়ে তোলে সমতল ভূমির বিশাল বিশাল চা বাগান। ঐতিহ্যবাহী শাহী মসজিদের সৌন্দর্য পর্যটকদের সবসময় মুগ্ধ করে। আরও ঘুরে দেখতে পারবেন বাংলাদেশের শেষ সীমানা বাংলাবান্ধা 0 পয়েন্ট স্থলবন্দর। পঞ্চগড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে যে কোনো পর্যটককে। পঞ্চগড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর ভিড় জমান অনেক পর্যটক। আমার ভ্রমণযাত্রা শুরু হয় বিরামপুর রেল স্টেশন থেকে। আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরাসরি বাস অথবা ট্রেনের মাধ্যমে পঞ্চগড়ে আসতে পারবেন। দীর্ঘ অপেক্ষার পর ট্রেন এসে প্রবেশ করল স্টেশনে। ভ্রমণের সময় ট্রেনের জন্য অপেক্ষা করা ভ্রমণের আনন্দ আরও অনেক বাড়িয়ে তোলে। তো আজকে আমাদের ভ্রমণের সফর সঙ্গী হচ্ছে একতা এক্সপ্রেস। তো আমরা এই ট্রেনের মাধ্যমে চলে যাব পঞ্চগড়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। দেখা হচ্ছে পঞ্চগড় গিয়ে। পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থান আমি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পঞ্চগড় রেল স্টেশনে এসে পৌঁছলাম। আমরা এখন আমাদের গন্তব্যস্থান সেই দর্শনীয় স্থানের দিকে যাব। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। গিয়ে দেখি কিছু অটো পাই, সেই অটোতে চড়ে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দেব। এখন সময় সকাল 6টা বাজতেছে। আমরা এখন আমাদের গন্তব্যস্থানের দিকে যাচ্ছি। দেখি সামনে যদি ভ্যান বা অটো পাই তাহলে আমরা সেই যানবাহন করে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। স্টেশন থেকে বের হয়ে জনপ্রতি 50 টাকা ভাড়া দিয়ে আমরা মির্জাপুর শাহী মসজিদ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন যাচ্ছি মির্জাপুরের শাহী মসজিদ দেখতে। যে মসজিদটি 300 বছরের পুরনো, মোগল সম্রাটদের সময় যে মসজিদটি নির্মাণ কাজ হয়েছিল, আমরা সে মসজিদ দেখার জন্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পঞ্চগড়ের বিখ্যাত ঐতিহ্যবাহী শাহী মসজিদ। কি অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি মসজিদ। মসজিদের সামনেই রয়েছে সেই প্রাচীনতম একটি প্রবেশদ্বার। পঞ্চগড়ের ঐতিহ্যবাহী এই শাহী মসজিদের সৌন্দর্য মুগ্ধ করবে যে কোনো মানুষকে। মসজিদ যে এতটা সুন্দর হতে পারে, এই মসজিদটি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না কি চমৎকার একটি মসজিদ। এটি হচ্ছে পঞ্চগড় জেলার মির্জাপুর শাহী মসজিদ, যেটি প্রায় 350 বছরের পুরনো। এই মসজিদটি মুঘল সাম্রাজ্যের সময় নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি একবার ভূমিকম্পের মধ্যে ভেঙে গিয়েছিল এবং সেই মসজিদটি আবার পুনর্নির্মাণ করার জন্য ইরান থেকে কিছু
কারিগর এনে এই মসজিদটি আবার নতুনভাবে নির্মাণ করা হয় এবং সেই থেকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই মসজিদটি অটুট হয়ে আছে। এই শাহী মসজিদ, এই মসজিদটি দেখার জন্যে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এই মসজিদটি এক নজর দেখার জন্যে। মসজিদটি কারুকাজ অনেক সুন্দর এবং অনেক প্রশান্তিদায়ক, দেখলেই চোখ জুড়িয়ে যাবে যে কাহরো। তো আপনারাও আসতে পারেন এই পঞ্চগড়ের মির্জাপুর শাহী মসজিদ দেখার জন্যে। মসজিদটি অনেক অপূর্ব ও সৌন্দর্যের প্রতীক বহন করে রয়েছে। এই মসজিদের অপরূপ সৌন্দর্য যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই মসজিদের সৌন্দর্য বলে কখনো বোঝানো যাবে না। তাই পঞ্চগড়ে আসলে অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন, অনেক ভালো লাগবে। আমরা শাহী মসজিদ থেকে এখানেই কাছে একটা ইমামবাড়া রয়েছে, আমরা সেই ইমামবাড়া দেখার জন্য যাচ্ছি। এটি হচ্ছে ইমামবাড়া। শাহী মসজিদে নিযুক্ত তৎকালীন ইমামের থাকার জন্য এই ইমামবাড়াটি নির্মাণ করা হয়। এই ইমামবাড়াটি শাহী মসজিদের একদম কাছে অবস্থিত। ইমামবাড়ার পাশেই কিছু মানুষের কবর রয়েছে। এই কবরগুলো কার তা সঠিকভাবে কারো জানা নেই। ধারণা করা হয় তখনকার ইমাম এবং খতিবের হতে পারে। এই ইমামবাড়াটি শাহী মসজিদের একদম কাছে। এই ইমামবাড়াটিও অনেক পুরনো একটি নিদর্শন। এই ইমামবাড়াটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই ইমামবাড়াটির যে কারুকার্য লিপিগুলো দেখলে বোঝা যায় যে এটি অনেক অনেক বছরের পুরনো একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন। আমরা শাহী মসজিদ দেখা শেষ করে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তেঁতুলিয়া যাবার পথে অসংখ্য সমতল ভূমির চা বাগান দেখতে পাবেন। এটিই হচ্ছে তেঁতুলিয়ার সেই বিখ্যাত তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের নাম অনুসারেই তেঁতুলিয়া নামকরণ করা হয়। তেঁতুল গাছের নিচে সবার বসার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। সবাই এখানে এসে বিশ্রাম নেয়। তেঁতুল গাছটি অনেক বড় এবং বিশাল। এর আগে আমি কখনো এত বড় তেঁতুল গাছ দেখিনি। কি বড় এক তেঁতুল গাছ! তেঁতুলিয়া থেকে জনপ্রতি 10 টাকা করে চলে আসলাম তেঁতুলিয়া ডাক বাংলোতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। এই ডাক বাংলোটি তেঁতুলিয়ার একদম উঁচু জায়গায় অবস্থিত। পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই ডাক বাংলোর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে গেলে অবশ্যই মেঘ পরিষ্কার থাকতে হবে। শুধু বাংলাদেশের মেঘ পরিষ্কার থাকলে হবে না, তার পাশাপাশি ভারতের দার্জিলিংয়ের মেঘও পরিষ্কার থাকতে হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না।
ওয়েদারের কারণে, আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে কাঞ্চনজঙ্ঘায় সুস্পষ্টভাবে ধরা দিচ্ছে না। তো সকালে নাকি একটু দেখা গিয়েছিল, তো আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, তো আজকে আর দেখা হয়তো যাবে না। তবুও আশা নিয়ে আছি যদি এক পলক কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। তো এবার যদি দেখা না হয়, ইনশাল্লাহ সামনেবার আসলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফিরব। সবাই মেঘ পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করতেছে, এক নজর মায়াবী কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। বন্ধুরা, আমরা এখন গোয়ালন্দা নদীতে নামতেছি এবং সেই নদীতে মানুষ কিভাবে কাজ করে তা আমি দেখব, আপনাদেরকে দেখাবো। এখানে মানুষ তাদের প্রধান জীবিকা নির্বাহ হচ্ছে পাথর উত্তোলন করা। তো সে পাথর উত্তোলন করা আপনাদেরকে দেখাবো আমি, এবং আমি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত গোয়ালন্দা নদী। এই নদীতে কিছু মানুষ পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে। এই নদীটি ভারতের হিমালয় পর্বত থেকে বয়ে এসেছে। নদীর ওই পারের যে জায়গাগুলো দেখতেছেন সবগুলো ভারতের সীমানার মধ্যে পড়েছে। আমরা ডাক বাংলো ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সেই নেপালি হলুদ এবং মোটা বাজি দেখার জন্যে, এবং সেই নেপালি হলুদ মোটা বাজি দেখার পরে আমরা যাব চা বাগান দেখতে এবং সেখানে অনেক ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা অবশ্যই চলে আসলাম সেই নেপালি বাস, এক অদ্ভুত ধরনের বাস, যে ধরনের বাস আপনারা কখনোই দেখেন নাই। এই যে দেখেন বাঁশের কি কালারটা, একদম হলুদ কালার। এরকম বাঁশ আমি কখনো দেখিনি, একদম হলুদ, কি বিরল প্রজাতির এক বাঁশ। এটা হচ্ছে নেপালি বাঁশ। তারপরে আমি আপনাদেরকে আরেকটা বাঁশ দেখাচ্ছি। ওই যে ওখানে একটা বাঁশঝাড় রয়েছে, এটা নাকি ইন্ডিয়ান বাঁশ। আমি বাঁশঝাড় অনেক দেখেছি, কিন্তু এরকম মোটা বাঁশ আমি কখনো দেখিনি। যে দেখেন একটা বাঁশের সাইজ কীরকম, যে এতটাই মোটা যে আমি ধরতে পারছি না। এটা দেখেন, এটা আরও কতটা মোটা, একটা বাঁশ কতটা মোটা হলে, যে এতটা মোটা বাঁশ আমি কখনো দেখিনি এর আগে। তেঁতুলিয়ার যত রূপ সৌন্দর্য সবকিছু চা বাগানের মাধ্যমেই প্রকাশ পেয়েছে। তেঁতুলিয়াতে আসলে যেদিকে তাকাবেন শুধু সারি সারি চা বাগান দেখতে পাবেন। এই চা বাগান দেখলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। বাংলাদেশের তেঁতুলিয়া সমতল চা বাগানের জন্য বিখ্যাত। বাংলাদেশে একমাত্র তেঁতুলিয়াতেই সমতল চা বাগান রয়েছে। তো সেই চা বাগানে ঘুরতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে কি একটি দৃশ্য, যা দেখলে চোখে অনেক প্রশান্তি লাগে। তেঁতুলিয়ার যে এত রূপ সৌন্দর্য এই চা বাগানে তা বহন করে। তেঁতুলিয়া ভ্রমণের মূল আকর্ষণ হচ্ছে এই চা বাগান। যেদিকেই তাকাবেন সবুজ রঙে ঘেরা বিশাল বিশাল চা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বাস থেকে নেমে এখন বাংলাবান্ধার পার্কের উদ্দেশ্যে রওনা দিতেছি। এখানে গিয়ে আমাদেরকে দেখাবো। বাংলাবান্ধা জিরো পয়েন্টে যাবার সময় রাস্তার দুই পাশে এরকম অসংখ্য পাথরের কাজ দেখতে পাবেন। যেদিকেই তাকাবেন শুধু পাথর ভাঙার কাজ চলতেছে। এই পাথরগুলো ইন্ডিয়া থেকে আনা হয়।
এবং বাংলাদেশের মধ্যে শ্রমিকের মাধ্যমে পাথরগুলো ভেঙে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। এটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে শেষ সীমানা। তো আমরা সামনে যাই, গিয়ে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো এই যে একটি স্টেডিয়ামের মতো দেখতেছেন, তো এখানে বাংলাদেশ এবং ভারতের যে বিটিআর ও বিএসএফ আছে তাদের মধ্যে পতাকা অনুষ্ঠান বৈঠক হয়। বাংলাবান্ধা 0 পয়েন্টে আসলে এরকম অসংখ্য ট্রাক দেখতে পাবেন যেগুলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসা যাওয়া করে। আর যে সামনে একটি 0 দেখতেছেন এটি হচ্ছে 0 পয়েন্ট। আমি এখন বাংলাদেশ ও ভারতের শেষ সীমান্তে আছি। আমার সামনে ভারতের বিএসএফকে দেখতে পাচ্ছেন, আর এ পাশে রয়েছে আমাদের বাংলাদেশের বিজিবি। এই বর্ডার দিয়ে প্রতিদিন অনেক ট্রাক বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাওয়া আসা করে। আমার সামনে যে পতাকা দেখতে পাচ্ছেন এই পতাকাটাই হচ্ছে বাংলাদেশ ও ভারতের শেষ সীমানা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।